সমস্ত সবজি চাষ করতে গিয়ে আমরা 10-26 ডিএপি ইউরিয়া তো দিয়েই থাকি, কিন্তু তারপরেও যে একটা স্টেজ আছে সেটা কি আমরা জানি? 10-26 ডিএপিটা হচ্ছে একটা মেজর নিউট্রিয়েন্ট, মানে এটা গাছকে দিতেই হবে। এবং তার পরবর্তী যে চ্যাপ্টার সেটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট, মানে আমি ছোট খাবার ক্ষেত্রে তাকে আমি মাইক্রো নিউট্রিয়েন্ট দেবো। তো এটি কিন্তু সবসময় গাছে দিতে হয় না, যেমনটা 10-26 ডিএপিকে দিতে হয় এটা কিন্তু সবসময় দিতে হয় না। কিন্তু এটা সবসময় না দিলেও কিন্তু আপনি গাছে থেকে ঠিকভাবে মাল তুলতে পারবেন। তো এই মাইক্রো নিউট্রিয়েন্ট নিয়েই আজকে আপনাদেরকে জানাতে এসেছি এবং কথা বলতে এসেছি। এই মাইক্রো নিউট্রিয়েন্টের যে কোনো ফসলের ভূমিকা কতটুকু, এখন যে গ্রীষ্ম থেকে বর্ষা ঢুকছে, বর্ষার যে শশা চাষ শুরু হবে বা অনেকজন করেওছেন হয়তো আগাম বর্ষার শশা চাষ, তো সেই জমিতে মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতির জন্য কি কি রোগ আসতে পারে, আর গাছের পাতা হলুদ হলেই যে ধসা, সেটা কি সত্যি ঠিক, নাকি মাইক্রো নিউট্রিয়েন্টের কারণেও কিন্তু অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে থাকে, এমনকি ফল বাঁকতে পারে, এমনকি ফুলজালি ঝরতে পারে, তাছাড়াও গাছের গ্রোথ কমে যেতে পারে। তো এই পুরো মাইক্রো নিউট্রিয়েন্টের চ্যাপ্টারটা আপনাদের আজকে ছোট ভিডিওর মাধ্যমে বোঝাতে এসেছি। আশা করছি ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে মাইক্রো নিউট্রিয়েন্ট নিয়ে আর কোনো চাষিকে আপনাকে কিন্তু জিজ্ঞাসা করতে হবে না যে কোন ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট দেবো, কোন ধরনের অনুখাদ্য দেবো জমিতে, বা কী ধরনের কী কী স্প্রে করবো জমিতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। নমস্কার, আমি সুমন, স্মার্ট ফার্মিং উইথ সুমনে আপনাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। চলুন দেরি না করে তাড়াতাড়ি মূল ভিডিওতে আসা যাক। প্রথমেই যে মাইক্রো নিউট্রিয়েন্টটির কথা বলবো সেটি হলো এফই বা আয়রন, যেটাকে শর্ট ফর্মে বলা যায় এফই। অনেক প্রোডাক্টের পেছনে আপনারা লিখে থাকতে দেখবেন হয়তো এফই বলে লেখা আছে, সেটা হচ্ছে আয়রন। এবার আয়রনের প্রধান কাজ কি? আয়রনের কাজ হলো গাছের ফটোসিনথেসিস, মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে কিন্তু প্রবল করে এবং মজবুত করে। এবং দ্বিতীয় যেটা গাছের আর্লি স্টেজে আপনি দেখতে পাবেন সেটি হচ্ছে, ধরে নিন শশা গাছ ছোট বয়স থেকে বড় হচ্ছে, সেক্ষেত্রে দেখবেন গাছের ছোট পাতা অবস্থাতে এই পাতার মধ্যে যে শিরা উপশিরাগুলো থাকে, এই যে পাতার মধ্যে যে শিরা উপশিরাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হবে সবুজ, বাকি ওপরের অংশটা হয়ে যাবে কিন্তু হলুদ, মানে হলুদ বা ফ্যাকাশে ভাব একটা দেখা যাবে। এবং আরও একটা বড় লক্ষণ দেখতে পাবেন গাছের কচি বয়সে, মানে গাছের যখন ছোট বয়স থাকবে তখন গাছের টপের পাতা বা গাছের ডগার থেকে 1 হাত পর্যন্ত পাতাগুলো কিন্তু পাতলা হবে। এই যে পাতাটা আছে, পাতাটা কিন্তু একদম একটা পলিথিনের মতো পাতলা হবে, যেটি কিন্তু স্বাভাবিক যেমন মোটাটা হয় সেভাবে মোটা হবে না। তখনই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এই গাছের মধ্যে আপনার আয়রনের কমতি আছে। তাছাড়াও এই গাছের পাতা কমতি হলে গাছ সালোক সংশ্লেষ করবে কম, সালোক সংশ্লেষ কম হলে সে গাছ খাবার বানাবে কম, খাবার যদি কম বানায় তাহলে ওভারঅল গাছের মধ্যে ফুল ফল জালি থেকে শুরু করে ফলের কালার ডেভেলপমেন্ট কিন্তু ডিক্রিজ হবে, মানে অবনতি হবে। তাহলে আমরা এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবো। দ্বিতীয় যে মাইক্রো নিউট্রিয়েন্টটি নিয়ে আপনাদেরকে জানাবো সেটি আপনারা সবাই কিন্তু চেনেন, সেটি হলো বোরন। বোরনের অভাবজনিত রোগের লক্ষণ কেমন? প্রথম যে লক্ষণ হবে সেটি হলো গাছের ফুল ঝরে যাওয়া। এবার গাছের ফুল ঝরে যাওয়া অনেক কারণের জন্য হয়, আমি কিন্তু অলরেডি গাছের ফুল ঝরে যাওয়া নিয়ে ভিডিও বানানো আছে, সেটা আগে দেখুন। একটা কারণের জন্য গাছের ফুল ঝরে না, বোরনের জন্য গাছের ফুল ঝরবে না। পটাশের অভাব হলে ঝরবে, আবহাওয়ার আপ ডাউন হলে ঝরবে, আপনার ঠিকঠাকভাবে পরাগমিলন না হলে ফুল ঝরবে। তো এই জিনিসগুলো কিন্তু পুরোটা আপনাকে আগে বুঝতে হবে এই চ্যাপ্টারটা, তারপরে গিয়ে পরে বোরনের চ্যাপ্টার বুঝতে পারবেন। বোরনের কারণেও ফুল ঝরে সেটা আপনাকে বুঝে নিতে হবে, জালিটা লাল হয়ে যাবে। এবং বোরনের কারণে সবচেয়ে বড় যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই ফল বেঁকে যাওয়া। এই যে শশাটা দেখতে পাচ্ছেন, এই শশাটা কিন্তু বোরনের অভাবে, মানে মাইক্রোনিউট্রিয়েন্ট বোরনের অভাবে কিন্তু শশা এভাবে এরকম হয়ে গেছে। তো এটাকে কিন্তু আপনি কোনোভাবেই সোজা করতে পারবেন না। এর ওপরে যদি বোরন স্প্রে করেন তারপরেও কিন্তু কাজ হবে না। কারণ কি, এটি কিন্তু অলরেডি প্রসেস হয়ে গেছে, এটি কিন্তু অলরেডি গাছের মধ্যে চলে এসছে মালটা, বা এর গঠন কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এরপরে বোরন মারলে কিন্তু হবে না, তাই আমাকে বোরনের স্টেজটা আগের থেকে কমপ্লিট করে রাখতে হবে দিয়ে। আর তাছাড়া বোরনের অভাবে গাছের মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, এই যে পাতা, ডগার পাতা সবসময় এভাবে ওপর দিকে থাকবে সোজা নৌকার মতো, ঠিক আছে? এভাবে যদি সোজা হয়ে থাকে অনেক সময় এটাও কিন্তু বোরনের অভাবে হতে পারে। এই জিনিসগুলো যদি প্রপার আপনার মধ্যে জ্ঞান থাকে তাহলে কিন্তু একটা অভিজ্ঞ চাষি হয়ে উঠবেন ধীরে ধীরে। তো তার জন্য আমাকে জমিতে গিয়ে পরে অবজার্ভ করতে হবে, দেখতে হবে কোন গাছের মধ্যে কী রোগ লেগেছে। এবং আমি শশা গাছ নিয়ে এই কারণেই দেখাচ্ছি, শশা জমিতে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ রোগ আসে, পাতা হলুদ হয়ে যাওয়া, ঝলসে যাওয়া, এই নিয়ে আমার কমেন্ট বক্স ভর্তি পুরো।
তাই শশা গাছের পেছনে বা শশা গাছের সামনে এসে দাঁড়িয়ে বা শশা গাছের পাতাকে উদাহরণ দিয়েই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে বলছি। এই জিনিসগুলি দেখলে বুঝতে পারবেন যে আপনার জমিতে বোরন লাগবে কি না। ঠিক আছে, তো এই দু একটা জিনিস দেখা গেলে কিন্তু আপনাকে সময় সময় বোরনটা স্প্রে করতে হবে। এবার আমরা জানবো যে জিঙ্ক, এই জিঙ্ক উপাদানটা কাজ কি। জিঙ্ক কিন্তু আমরা অনেকজনেই স্কিপ করে দিই, বা জিঙ্ক আমরা জেনেও না জানার ভান করে দিই যে জিঙ্কের কি কাজ গাছের মধ্যে দেখা যাবে। প্রথমে বলে রাখি, জিঙ্কের বিশাল একটা গাছের মধ্যে ভূমিকা না থাকলেও ইনডাইরেক্টলি ভাবে কিন্তু আয়রন এবং বোরনকে ইফেক্ট করে। কেমন, আমি সোজা বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি। একটা গাছের মধ্যে যদি জিঙ্ক কম থাকে তাহলে দেখবেন গাছের গ্রোথ হরমোন, গাছের মধ্যে যে তৈরি হয় গ্রোথ হরমোন, সেই গ্রোথ হরমোনটা তৈরি হওয়াটা অনেকটা ডিক্রিজ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। এবার আপনি বুঝবেন কিভাবে, হঠাৎ গাছ বারবারন্ত থেকে আপনি ইউরিয়া দিচ্ছেন, ডিএপি দিচ্ছেন, 10-26 দিচ্ছেন, সময় সময় স্প্রে করছেন, তাও কিন্তু গাছ বেড়ে উঠছে না। তো এটার কোনো না কোনো কারণ হতে পারে কিন্তু জিঙ্ক। আর দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে, ধরে নিন গাছের পাতা একটু একটু হলদে ভাব, ওই যেমন বললাম শিরা উপশিরাগুলো হলুদ, বাকিটা দেখবেন একটু হলদে আভাস ভাব, সেটাও কিন্তু কোনো না কোনো কারণে জিঙ্কের অভাবে হতে পারে। তবে আমি বলবো যে আয়রন এবং বোরনের সাথে যদি জিঙ্ক মেশানো থাকে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে, সেটা অত্যন্ত ভালো। আপনারা সেটা স্প্রে করে রাখতে পারেন অ্যাডভান্স ক্ষেত্রে। তাতে কি হবে, যদি আপনারা স্প্রে করে রাখেন তাহলে জিঙ্ক গঠিত যে সকল রোগ বা ইনডাইরেক্টলি আসা যে সকল রোগ আপনার জমিতে আসতে যাচ্ছিল, সেই জিনিসটা কিন্তু জমিতে প্রথম থেকেই স্টপ হয়ে যাবে বা দাঁড়িয়ে যাবে। এবারে আমরা জানবো কপারের কাজ। কপারের ব্যবহার কিন্তু গাছের মধ্যে কম হয়ে থাকলেও দুর্দান্ত ভূমিকা রাখে গাছের গ্রোথ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষেত্রে। কীরকম, এখনকার দিনে হয়তো আপনারা অনেক ফাঙ্গিসাইড দেখেছেন যার মধ্যে কিন্তু কপার অ্যাড আছে, মানে ব্লাইটক্স, কপার অক্সিক্লোরাইড, ঠিক আছে, বা কোসাইড বলতে পারেন, বা অন্যান্য জিনিস যেগুলোর মধ্যে কপার অ্যাড আছে। কারণটা কি, কপার কিন্তু গাছের মধ্যে একটা ছত্রাকনাশক হিসাবেও কাজ করে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং গাছের মধ্যে কপার একটা উপাদান, যেটা যদি কমতি থাকে তাহলে গাছের বলতে পারেন ওভারঅল ডেভেলপমেন্ট কিন্তু অনেকটা ডিক্রিজ হতে দেখা যায়। কিন্তু আপনাদেরকে আর একটা জিনিস জানিয়ে রাখি, যেটা অনেক চাষিরা জানে না, সেটা হচ্ছে কপার যতটা গুরুত্বপূর্ণ গাছের মধ্যে, তার থেকে কিন্তু ভয়ঙ্করভাবে ক্ষতিও সৃষ্টি করে। কীরকম, কপার যদি ওভার ডোজ আপনি জমিতে দেন, বা যদি ভাবছেন যে 2 গ্রামের জায়গায় আমি 5 গ্রাম দিয়ে দেবো, তাহলে কি হবে আমি আগে বলে দিচ্ছি। কপার কিন্তু এই পাতার স্টোমাটা বা পত্ররন্ধ্রের মাধ্যমে শোষণ ক্ষমতা কিন্তু একদম কম, মানে 100-র মধ্যে 20-25% শোষণ ক্ষমতা থাকে এই কপারের। তো সেই জায়গায় যদি আপনি অতিরিক্ত পরিমাণে কপার জাতীয় কোনো রকম জিনিস দ্রব্য দেন, তাহলে কিন্তু গাছ যতটুকু নেওয়ার ততটুকুই নেবে, বাকিটা কিন্তু গাছের স্টোমাটার ওপরে এক ধরনের লেয়ার তৈরি করে দেবে, যার মধ্যে কিন্তু গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়া হবে না, খাবার তৈরি অনেকটা বন্ধ হয়ে যাবে, গাছের গ্রোথ কমে যাবে, গাছের মধ্যে সে পত্ররন্ধ্রের মাধ্যমে কিন্তু নিচেকার জল ওপর দিকে বার করতে পারবে না বাষ্পর মাধ্যমে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ছোটোখাটো জিনিস খেয়াল রাখতে হবে। কপার কিন্তু যতটাই গুরুত্বপূর্ণ ততটাই কিন্তু ভয়ঙ্কর বলতে পারেন। তো ডোজ বুঝে, এবং পারলে আপনারা ড্রেঞ্চিং করবেন কপার জাতীয় জিনিস। বর্ষাকালে অনেকজন শশা টশা চাষ করছেন বা অনেক সবজিও চাষ করছেন, আপনারা ড্রেঞ্চিং করবেন। ড্রেঞ্চিং কেমন, গাছের গোড়াতে দেবেন, সবচেয়ে বেস্ট উপায়। আর অনেক কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু গাছের পাতাতেই স্প্রে করতে হয়, সেগুলো ডোজ মেনটেন করে দেবেন। পরের যে মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে আপনাদেরকে জানাতে চলেছি, সেটি অত্যন্ত গাছের মধ্যে গুরুত্বপূর্ণ, কিন্তু লাগেও কম, অনেক কম পরিমাণে আমরা কিন্তু জমিতে ব্যবহার করে থাকি, আর অনেক চাষি ভাইরা কিন্তু জানিও না। মলিবডেনাম, এই মাইক্রোনিউট্রিয়েন্টটির প্রধান কাজ হচ্ছে, বোরন থেকে ফুল সেটিং করিয়ে নিলাম, মানে ফুল জালিটাকে পৌঁছতে দিলাম না। এবার ফুল জালিটাকে তো আমাকে বড় হতে দিতে হবে রে বাবা, একটা ফলকে গঠন করতে দিতে হবে। সেই ফলটাকে গঠনে সাহায্য করে হচ্ছে এমও, মানে এমও বলে যে মাইক্রোনিউট্রিয়েন্টে লেখা থাকে, মলিবডেনাম। এই টেকনিক্যালটি বা এই মাইক্রোনিউট্রিয়েন্টটি কিন্তু আপনাদেরকে ফল গঠনে সাহায্য করে। তাছাড়াও সবচেয়ে আর একটা বড় ভূমিকা পালন করে, সেটি হলো গাছকে যখন আপনি নাইট্রোজেন দিচ্ছেন, মানে ইউরিয়া দিচ্ছেন বা ডিএপি দিচ্ছেন বা কোনো সোর্সের মাধ্যমে নাইট্রোজেন দিচ্ছে, সেই নাইট্রোজেনটাকে ফাস্ট পচাই, বা বলতে পারেন যে ফাস্ট হজম করাই, সেটা হচ্ছে এই এমও। দেখবেন অনেক প্রোডাক্টের পেছনে লেখা আছে এমও, মানে আমি অ্যারিসের মোভোমিনটা কেন দিতে বলি, অ্যারিসের মোভোমিনের মধ্যে এই সমস্ত জিনিসগুলো আপনি পেয়ে যাবেন, তাই আমি অ্যারিস কোম্পানির মোভোমিনটা দিতে বলি। এই এমও জিনিসটার কাজই হচ্ছে গাছের মধ্যে নাইট্রোজেনকে তাড়াতাড়ি হজম করানো, বাংলায় বলতে গেলে।
তাই গাছ দ্রুত দ্রুত কাজ করে, খুব ফাস্ট। ফল আসছে, ফলকে গঠন করাচ্ছে, মাল তুলছেন, আবার গাছ এনার্জি পাচ্ছে, আবার ফল পাচ্ছে। তবে এগুলো লিমিটেড। যখনই অতিরিক্ত দেবেন গাছের মধ্যে কিন্তু একটা গাছের নিজস্ব ন্যাচারাল ইমিউনিটি যেটা, সেটা কিন্তু কম হতে থাকবে। পরবর্তী বা লাস্ট যে মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি হলো ম্যাঙ্গানিজ বা ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম বা ম্যাঙ্গানিজের কি ধরনের লক্ষণ দেখা যায় গাছের মধ্যে, যেটি দেখলে আপনি বুঝতে পারবেন ম্যাগনেসিয়ামের ঘাটতি? দেখুন, বিশেষ কিছু আপনি গাছের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন না এই ম্যাগনেসিয়াম বা ম্যাঙ্গানিজের কমতি থাকলে। তবে অনেক সময় গাছের পাতা একসময় ফ্যাকাশে হয়ে যায়, না বুঝতে পারবেন ধসা লেগেছে, না মনে হবে কোনো কিছু শুকিয়ে যাচ্ছে, অথচ একদম কচি গাছের পাতা, নরম গাছের পাতা কিন্তু আপনার অনেক সময় হলুদ হতে থাকে। যে হলুদটা কিন্তু কোনো রকম ধসা নয়। আপনি বাজার থেকে এনে স্প্রে করছেন, নানা রকম টেকনিক্যাল স্প্রে করছেন, খুব দামি দামি টেকনিক্যাল স্প্রে করছেন ধসার ওষুধ, কিন্তু ধসা কমছে না। সেক্ষেত্রে এটা কোনো না কোনোভাবে কিন্তু ম্যাগনেসিয়ামেরও ঘাটতি হতে পারে, যেটি সবচেয়ে বেশি পরিমাণ দেখা যায় বেগুনে। বেগুনের পাতা দেখবেন অনেক সময় হলুদ হয়ে যায়। এই হলুদ হয়ে যাওয়া পাতাটাই কিন্তু মোজাইক ভাইরাস নয়, মানে যেটা পাতা ছোট হয়ে যায় সেটা কিন্তু মোজাইক ভাইরাস। কিন্তু ম্যাঙ্গানিজ বা ম্যাগনেসিয়ামের কারণে যদি গাছের পাতা হলুদ হয়, সেটা কিন্তু গাছের পাতা ছোট হবে না, কিন্তু হলুদ হতে থাকবে, মনে হবে যেন কেউ হলুদ রং বুলিয়ে দিয়েছে পাতার উপরে। তো এটার বিশেষ কিছু ভূমিকা না থাকলেও কিন্তু এই আয়রন, বোরন, কপার এদের সাথে রিলেটেড ভাবে কাজ করে, মানে মিলিয়ে ঝুলিয়ে একসাথে কাজ করে। তো এগুলো যখন স্প্রে করবেন তার সাথেই ম্যাগনেসিয়ামটাকেও কিন্তু চেষ্টা করবেন হালকা করে স্প্রে করে দেওয়ার। এইবারে মূল একটা কথায় আসি, মূল একটা ঘটনায় আসি। এতটা পর্যন্ত যে সকল চাষি ভাইরা দেখছেন তাদের জন্য একটা অ্যাডভান্স লেভেলের টিপস দিয়ে রাখি। অনেক চাষি ভাইরা কিন্তু বলছেন আমরা কিন্তু এগুলো সব স্প্রে করে নিয়েছি, আমরা কিন্তু সব মাটিতে দিয়ে দেখে নিয়েছি, গাছে কোনো রকম কিছু প্রতিকার আমরা পাইনি। তাহলে কি কোম্পানি ডুপ্লিকেট জিনিস বের করছে, নাকি আমরা মানে ভুলভাবে ব্যবহার করছি? এর উত্তর একটাই, যদি আপনি এ সকল জিনিস ব্যবহার করে কাজ পাচ্ছেন না, সবার আগে আপনাদের ব্লক পঞ্চায়েতে গিয়ে পড়ে মাটির পিএইচ লেভেলটাকে টেস্ট করে নিন, যে সেটা উপরে আছে বা নিচে আছে। কেমন? মাটির 6 থেকে 6.5-এর মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট সবচেয়ে বেশি কাজ করে। 6 থেকে 6.5 পিএইচ লেভেলের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট সবচেয়ে ভালো কাজ করে। ওর ওপরে যখন যাবে তখন ফসফরাস লক করিয়ে দেয় সব কিছু, বা ফসফরাস লক হয়ে যায়। বা ওর নিচে যখন যাবেন, মানে 6, যদি 6-এর নিচে থাকে 5.5 বা 5.6, তখন কিন্তু কি হবে, গাছের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট টানার ক্ষমতা থাকবে না। মাটিতে তো থাকবে, টানার ক্ষমতা থাকবে না। তা না হলে এমন কোনো বিষয় হতে পারে যেখানে কিন্তু আপনি দিয়েছেন কিন্তু গাছের শিকড় খেতে পারছে না। তো এই সমস্যার কারণের জন্য কিন্তু গাছ নিতে পারেন না, না নিতে পারলেই কিন্তু গাছের ওভারঅল মানে আপনার টাকাটা ওয়েস্ট যাবে। এবারে আমরা কি বলি, ঠিক আছে গাছ মাটিতে বা শিকড়ে নিতে পারছে না, তো কি হয়েছে, গাছের পাতার উপর দিয়ে দেবো, গাছ ওপর থেকে নিয়ে নেবে, তারপরে ফল ফুল দিয়ে দেবে, ফল গঠন করে দেবে। আর একটা তার সাথে কথাও আপনাদেরকে জানিয়ে দিই, এই যে আপনারা বাজার থেকে নিয়ে এসে জিঙ্ক, বোরন, কপার, সালফার, ম্যাগনেসিয়াম, টিন, তামা যেগুলোই হোক স্প্রে করছেন, এগুলো বেশিরভাগ কিন্তু ইডিটিএ ফর্মে, মানে চিলেটেড ফর্মে। তো এই ইডিটিএ ফর্মেট কিন্তু গাছের মধ্যে, পাতার মধ্যে একটা লেয়ার সৃষ্টি করে দেয়। আপনার এটা একবার দুবার স্প্রে করলে কিন্তু গাছের কিছু মনে হয় না। বারবার যখন আপনি ইডিটিএ জাতীয় জিনিস স্প্রে করবেন, তখন কিন্তু গাছের মধ্যে একটা লেয়ার তৈরি হয়ে যাবে, একটা প্রোটেকশন তৈরি হয়ে যাবে। মানে ফটোসিনথেসিস থেকে শুরু করে গাছের মধ্যে এই যে এত জল গাছ চুষছে, সেটাকে তো পাতা দিয়ে পত্ররন্ধ্রের মাধ্যমে উপরে পাঠাতে হবে। তো এই প্রক্রিয়াটা স্লো হয়ে যায়। যখনই স্লো হবে, গাছ মাল দেবে স্লোতে, গাছের ফুল ফল ঝরবে, ধসা আসবে, রোগ আসবে, নানা রকম জিনিস কিন্তু জমিতে লেগেই থাকবে। তো আপনাকে সবার আগে চেষ্টা করতে হবে মাটির মাধ্যমেই মাইক্রোনিউট্রিয়েন্টকে দেওয়ার। আর মাটিটা কত থাকবে পিএইচ লেভেল? 6 থেকে 6.5, ওর বেশি নয় কম নয়। তার আগে মাটি আপনারা টেস্ট করে নিন। আশা করছি মাইক্রোনিউট্রিয়েন্টের চ্যাপ্টারটা আর দ্বিতীয়বার আপনাদেরকে বোঝাতে হবে না। যদি আপনারা এর পরেও বুঝতে পারছেন না, তাহলে আমাকে কমেন্টে জানান। যদি আপনারা কোনো কিছু চাষ করেছেন, সেই চাষের মধ্যে আপনি বুঝতে পারছেন না কী রোগ আসছে, কখন আসছে, বা কোনো জিনিস নিয়ে ভিডিওর যদি আপনাদের আশা থাকে যে এই নিয়ে ভিডিও বানালে তাদের সবচেয়ে ভালো হয়, আমাকে কমেন্টে জানান। যদি কমেন্ট বেশি আসে, আমি কথা দিচ্ছি আপনাদেরকে সেই বিষয় নিয়েই একটা সুন্দর ভিডিও আমি উপহার দিয়ে দেবো। তার আগে চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো আমাদের পরিবারের সদস্য তারা কিন্তু চ্যানেলটিকে শেয়ার করবেন, বা ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষিবাসীদেরকে জানান যে মাইক্রোনিউট্রিয়েন্টের কী কাজ। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও ভালো টপিক বা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।